তোর মাথা থেকে কবে যে এই পাগলামো নামবে কে জানে। কতবার করে বললাম এইবারটা অন্তত পুজোয় বাড়িতে থাক। 7 বছর পরে তোর মাসি মেশোরা আসছে এবার পুজোয়, আর তুই বাড়ি ছেড়ে পালাচ্ছিস কোথায়? বাবা, তুমি তো জানো এই সমস্ত বলে কোনো লাভ হবে না। আমার চিন্তা ছেড়ে বরং তোমার শালিরা আসছে এত বছর পরে, তাদের নিয়ে জমিয়ে পুজো কাটাও। আমি চলি, ওদিকে আবার আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। বেশি লেট করিস না যেন, পুজোটা শেষ হলেই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। ঠিক আছে, আসছি। পুজোর কোলাহল থেকে পালাতে বিদায় জানালাম আমার চেনা শহরটাকে। রাত 8:28 শিয়ালদা লোকালে তেমন একটা ভিড় নেই আজ। যাদের বাড়ি ফেরবার তারা ফিরে গেছে। অফিসে অফিসে বেজে গেছে ছুটির ঘণ্টা। শহর জুড়ে এখন উৎসবের মেজাজ। রাত পোহালেই মায়ের বোধন, শিশির ভেজা ভোরে শিউলির গন্ধ ছড়াচ্ছে আশ্বিনের প্রথম দিন থেকে। মাঠে মাঠে কাশফুলের দোলা। এইসবের ভেতর আমার একেবারেই মন টেকে না। এই হৈহট্টগোলে আমার দম বন্ধ হয়ে আসে। তাই প্রতি বছর পুজোর আগে বাড়ি ছেড়ে শহর ছেড়ে পালাই। চলে যাই অনেক দূরে, যেখানে পুজোর কোনো বাড়বাড়ন্ত নেই, কোনো কোলাহল নেই, নেই কোনো শোরগোল, যেখানে চুপচাপ 4টি দিন কাটিয়ে দিতে পারি। এবার যাচ্ছি দেওঘর। পাহাড়ে আর জঙ্গলেই কাটিয়ে দেব এবছরের 4টি দিন। ট্রেনটা বাঁশি বাজিয়ে আমার মতো বিদায় জানালো শহরটাকে। কিছুক্ষণের মধ্যেই স্টেশনের আলো দূরে সরে গিয়ে অন্ধকারে রাজ্যে ঢুকে পড়ল ট্রেনটা। জানালা দিয়ে বাইরের ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে। ফাঁকা কামরায় ছড়িয়ে ছিটিয়ে জনা কয়েক লোক। ট্রেন থামবে সেই শিয়ালদা স্টেশনে গিয়ে। ভাবলাম ততক্ষণ একটু ঘুমিয়ে নিই বরং। ঘুম ভাঙতেই দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে কোথায় একটা যেন। জানলা দিয়ে দূরে তাকালে দেখা যায় সিগন্যালে লাল বাতি জ্বলছে। মানে সিগন্যাল পায়নি ট্রেনটা। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ট্রেন ছাড়বার কোনো নামগন্ধ নেই। কোথায় এসে দাঁড়িয়ে পড়েছে কে জানে। উঠে দাঁড়িয়ে ট্রেনের দরজার কাছে হেঁটে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কোন জায়গায়টা কিছুই বোঝবার উপায় নেই। এমন সময় দেখলাম একজন লোক হেঁটে হেঁটে এই সামনের রাস্তা দিয়ে আসছে। পোশাক দেখে মনে হলো এই ট্রেনেরই যাত্রী হবে। ট্রেন থেমে আছে বলে হয়তো নিচে নেমে পায়চারি করছে। কাছাকাছি আসতেই তাকে ডেকে জিজ্ঞেস করলাম, দাদা, ট্রেনটার ব্যাপার কি বলুন তো? অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। সামনে লাইনে কাজ চলছে, ট্রেন ছাড়তে এখনো সময় লাগবে। কি আর করি, বেকার বেকার ট্রেনের ভেতর বসে থাকতে ভালো লাগে না। ভাবলাম আমি একটু নেমে পায়চারি করি। ট্রেন থেকে নেমে রেল লাইনের পাশে রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। হাঁটতে ভালোই লাগছে। রাস্তার দুধারে কাশবন। কিছু দূর যাওয়ার পরেই দেখলাম রাস্তার ধারে একটা বাঁশের মাচার উপরে একজন লোক বসে আছে। উদাস ভঙ্গিতে শূন্য দৃষ্টিতে বসে আছে সামনের দিকে তাকিয়ে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কিসের কষ্টে যেন সে বিভোর হয়ে আছে। হেঁটে চলেই যেতাম, কিন্তু কেন জানি না মনে হলো। ভাবলাম লোকটার সাথে একটু কথা বলি। তার সামনে গিয়ে বললাম, দাদা, এই জায়গাটার নাম কি? লোকটা আমার দিকে না তাকিয়েই বলল, অম্বিকাপুর। আর কিছু বলল না সে। আমি আগ বাড়িয়ে বললাম, বলছি আপনার কি কিছু হয়েছে? না মানে আপনাকে দেখে মনে হচ্ছে তাই জিজ্ঞেস করলাম। লোকটা এবার আমার দিকে ঘুরে তাকালো। এইবার ভালো করে লক্ষ্য করে দেখলাম তার চোখের কোণে বিন্দু বিন্দু জল। লোকটা কাঁদছে। এক চরম অভিশাপ বয়ে বেড়াচ্ছি দাদা।
চরম এক অভিশাপ। ভেবেছিলাম তার থেকে মুক্তি পাবো, কিন্তু পেলাম কই। মিশিয়ে যেতে পারলাম না তো, সেই তো থেকে যেতেই হলো। এই যে চোখের জল, এর যে কি বিশাল ক্ষমতা তা এখন টের পাচ্ছি। এর জন্যই তো যত বিপত্তি। আমার চলে গিয়েও যাওয়া হচ্ছে না। লোকটার কথাগুলো যেন বড্ড অদ্ভুত ধরনের, আবার এর ভাষা প্রয়োগের ধরন আমার ভীষণ চেনা চেনাও লাগছে। আমার মনে হলো এই ভাষাবোধ আমার ভীষণ রকমের চেনা। মহাকাল জেগেছে কোথায়, আমি তার কাছে যাব। নতজানু হয়ে বলবো, আয়, এই জন্ম ফিরিয়ে নে, আয়। কিন্তু যেতে পারি কই? পা আটকে রয়েছে তার অবাধ্য অশ্রুধারায়। যতটা সংশয় ছিল এইবার সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কবি আকাশ মুখোপাধ্যায়, যার লেখা আমি হাবাতের মতন গিলে খাই, যার লেখার আমি অন্ধ ভক্ত, তার সঙ্গে এইভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। যতদূর শুনেছিলাম তার বাড়ি অম্বিকাপুরের কোথাও একটা ছিল। আমি আর নিজেকে সংবরণ করতে পারলাম না। বললাম, আপনি আকাশ মুখোপাধ্যায়? হ্যাঁ, আপনি চেনেন আমাকে? চেনব না মানে? আপনি জানেনও না আমি আপনার লেখার কত বড় ভক্ত। যেখানে আপনার লেখা ছাপা হয় সেই পত্রিকা আমি সবার আগে কিনি। অনেক ইচ্ছে ছিল আপনার সঙ্গে দেখা করবার, কিন্তু এইভাবে যে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। আপনি এখানে বসে আছেন কেন? কি হয়েছে আপনার? আসুন, এখানে বসুন। আমি গিয়ে তার পাশে বসলাম। কিসের অভিশাপ বয়ে বেড়াচ্ছেন আপনি? কবি জন্মের অভিশাপ। কবি জন্ম আপনার কাছে অভিশাপ মনে হচ্ছে? অভিশাপ নয় তো কি? যে জন্ম তার কাছের মানুষের খিদের অন্ন জোগাতে পারে না, যে জন্ম দারিদ্র্যের কাছে বারবার হেরে যায়, সেই জন্ম অভিশাপ নয় তো কি? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কিন্তু আমি যতদূর শুনেছিলাম আপনি তো একটা স্কুলে শিক্ষকতা করতেন। সে ছেড়ে দিয়েছি অনেক বছর হলো। ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। একদিন একটা বাচ্চা অঙ্কে ভুল করেছিল বলে তাকে একটু শাসন করেছিলাম। সে বাচ্চার বাবা নাকি পার্টির বড় নেতা। পরদিন স্কুলে এসে আমাকে শাসিয়ে গেল। আমার ছেলের গায়ে হাত হাত ভেঙে পেছনে ঢুকিয়ে দেবো, বুঝলেন? স্কুলে আসবেন, খাতায় সই করবেন, টাইম কাটাবেন আর চুপচাপ চলে যাবেন। মাসের শেষে মাইনে ঢুকছে কিনা সেটা দেখবেন। আর আগের বারের পরীক্ষায় আমার ছেলের নম্বর কম দিয়েছেন কেন? হ্যাঁ, নাম্বার কি আপনার বাপের সম্পত্তি? সারা জীবন কবিতার সাধনা করেছি। শুনলাম সামনের সিলেবাসে নাকি ওনার কবিতা পাঠ্যপুস্তকে থাকছে। আর পারলাম না সহ্য করতে। দিলাম চাকরি ছেড়ে। যা সঞ্চয় ছিল তাই দিয়ে চলছিল এতদিন, কিন্তু সঞ্চয় শেষ হতেই শুরু হলো নিয়তির নির্মম পরিহাস। ওই যে বলেছিলাম না, কবি জন্ম অভিশাপ। তাই যদি না হতো তাহলে হয়তো ওর হাতে পায়ে ধরে মাথা নত করে ঠিক কোনো না কোনো একটা কাজ জুটিয়ে নিতে পারতাম। কিন্তু আত্মমর্যাদায় বাঁধল, পারলাম না। বড় ভালোবেসে বিয়ে করেছিলাম মালিনীকে, সেও চলে গেল অন্যের হাত ধরে। একা একা অসহায়ভাবে তবু বেঁচেছিলাম, জানেন। কিন্তু আজ রাতে জেনে ফেলি এক ভয়ানক সত্যি। সে সত্যি সামনে আসলে ভিত নড়ে যেত উঁচু স্তরের নেতা মন্ত্রীদের। তারা কি আর তা হতে দেয়? গুলি করে আমার বুকটা ঝাঁঝরা করে দিল। হঠাৎ দেখলাম চোখের সামনে লোকটার শরীরটা যেন বদলে যাচ্ছে ক্রমশ। তার বুকে ফুটে উঠছে একটা গভীর ক্ষতচিহ্ন। কে বসে আছে আমার সামনে? এ কি মৃত? আমি মরতে চাইনি, জানেন। আমি মৃত্যুর চেয়ে জীবনকে বড় বলে জানি। আমি আবার জীবনে ফিরতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা। আমি চেয়েছিলাম শিক্ষকের শাসন, তার হাতের বেদ আবার ফিরে আসুক। রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, শিক্ষা থাকুক শিক্ষার জায়গায়, তবেই তো গড়ে উঠবে দেশ। কিন্তু তা ততক্ষণ হবে না যতক্ষণ সাধারণ মানুষ না জাগবে। কোনো দল নয়, সাধারণ মানুষের সম্মিলিত শক্তিই পারবে দিন বদলে দিতে। এরই মধ্যে শুনলাম ট্রেনের বাঁশির শব্দ। দৌড় লাগালাম।
ট্রেনের ভেতরে গিয়ে বসে উত্তেজনায় হাঁপাতে থাকলাম। কি দেখলাম তা জীবনে ভুলবো না তার কথাগুলো। আমার প্রিয় কবির মৃত্যু ঘটেছে, আর কখনো ওই আগুন ঝরা লেখা পড়া হবে না ভেবেই মনটা ভারী হয়ে উঠল।